প্রিয় উপস্থিতি, আমরা আজকে আমাদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা প্রায় একই মতাদর্শের ছিল, মধ্যমপন্থী, তাদেরকে নিয়ে আমরা একটি ছাত্র সংগঠন গঠন করি এবং সেই সংগঠন সমর্থিত প্যানেল আমাদের আজকে ঘোষণা করা হয়। আমাদের প্যানেলের যে ইশতেহার, আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আমাদের ইশতেহার আমরা তুলে ধরব। আর কয়েকটি বিষয় স্পষ্ট করে বলছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের এটা অফিসিয়াল একটা প্যানেল, এর বাইরেও কৌশলগতভাবে আমাদের অনেকে দাঁড়িয়েছেন। তো অনেককে আমরা দেখছি যে এই বিষয় নিয়ে নানাভাবে প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। তাদেরকে অনুরোধ করব যাতে প্রোপাগান্ডা বা ভুল তথ্য না ছড়ানো হয়। আমরা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করছি, দীর্ঘদিন ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক ইতিহাস। এখানে ছাত্রলীগ যখন গেস্ট রুম গণরুম করাতো, ছাত্রলীগ যখন শিক্ষার্থীদেরকে জোর করে মিছিলে নিয়ে আসতো, ছাত্রলীগ যখন জোর করে শিক্ষার্থীদের টিএসসিতে স্লোগান দেওয়া হতো, মধুতে স্লোগান দেওয়া হতো, তখন আমরা রাজু ভাস্কর্য অল্প কয়েকটা মানুষ কিন্তু প্রতিবাদ করতাম। সেইখান থেকে যাত্রা শুরু। আজকে জুলাই অভ্যুত্থানে আমাদের অনেকের সামনে থাকার সুযোগ হয়েছে। আগামীর ক্যাম্পাসে আমরা ইতিমধ্যে আশিসবাবু বলেছেন, আমরা প্রথম যে নিশ্চয়তা দিতে চাই সেটি হচ্ছে এই ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের মতো কেউ ফিরে আসতে পারবে না। আমরা তাকে যে কোনো মূল্যে বাধা দেব। আমাদের এই কমিটমেন্ট পূর্বে যেমন ছিল, অতীতেও আমরা সেটা পালন করেছি। অভ্যুত্থান পরবর্তী সময়েও কেউ নতুন করে ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে আমরা তাদেরকে আবারও বাধা দিব। কোনোভাবেই তাদেরকে এই ক্যাম্পাসকে আবার ছাত্রলীগীয় কায়দার ক্যাম্পাস আমরা করতে দিব না। আরেকটি বিষয়, এর জন্য আমরা মনে করছি নিয়মিত ডাকসু প্রয়োজন। আর এই নিয়মিত ডাকসু হলে আমরা কিন্তু এই বিষয়গুলোকে নানাভাবে সমাধান করতে পারবো। আপনারা জানবেন, ডাকসু একটি প্যারালাল গভর্নমেন্টের মতো। এখানে এই প্যারালাল গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু সরকারকে প্রেসারাইজ করা যায়। আমরা দেখেছি ঐতিহাসিকভাবে ডাকসু সবসময় প্যারালাল গভর্নমেন্টের ভূমিকা পালন করেছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে এখানে ডাকসুকে অকার্যকর করা হয় শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। তারপরে 18 সালে ইলেকশনের আগে, ইলেকশনের পরে কৌশলগতভাবে একটা রাতের ভোটের ইলেকশনের পরে কৌশলগতভাবে আমরা দেখেছি আওয়ামী লীগ এখানে ডাকসু দেয়। সেই ডাকসু একটি কলঙ্কিত ডাকসু, যেখানে ছাত্রলীগ তারা ভোট কারচুপি করে, ছাত্রলীগ লম্বা লম্বা কৃত্রিম লাইন তৈরি করে রাখে, তারপরে কিন্তু আবারও ডাকসু বন্ধ করে দেয়। এবারে যে 24 পরবর্তী ডাকসু, এই ডাকসু হচ্ছে শহীদদের রক্ত ঝরা ডাকসু। এই ডাকসু হচ্ছে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের রক্তে ঝরা ডাকসু। তো এই ডাকসুকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশের মানুষের কিন্তু নানা ধরনের উদ্দীপনা তৈরি হয়েছে তাদের মনে। তারা একটা উৎসবমুখর পরিবেশে ডাকসুটাকে উপভোগ করতে চায়। শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি তারা দেখতে চায়। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, আমাদের যে নির্বাচনী বিধিমালা ইতিমধ্যে ছাত্রদলের জিএস, যিনি আজকে পদপ্রার্থী হয়েছেন, তিনি লঙ্ঘন করেছেন। তিনি সে আচরণবিধি লঙ্ঘন করেছেন তো করেছেন, সে আচরণবিধি লঙ্ঘনের ফুটেজ ফেসবুকে ছেড়েছেন। আপনারা দেখবেন, উনি যখন মনোনয়ন কিনতে আসেন তখন উনি স্লোগান নিয়ে, মুহুর্মুহু স্লোগান নিয়ে এই ইয়েতে প্রবেশ করেন আমাদের সিনেট ভবনে, এবং সেখানে ওনার নাম বাই নেম স্লোগান দেয়। কিন্তু আচরণবিধিতে লেখা আছে একজন প্রার্থী 5 জনের বেশি মানুষ নিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং কোনো ধরনের স্লোগান, হাততালি, করতালি এগুলো দেওয়া যাবে না, উচ্ছৃঙ্খলতা করা যাবে না। কিন্তু আমরা দেখেছি একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। সেই প্রার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলেও নির্বাচিত হয়ে যায়, সেই ক্যাম্পাসকে কি করবে আমরা সেটা নিয়ে সন্দিহান। এবং আমরা একটা জিনিসও দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সেই প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেননি। আমরা শুনতে পেয়েছি
সেই প্রার্থীর চাচা বিএনপির নাকি হেভিওয়েট নেতা। তো এটা খুবই দুঃখজনক। ছাত্রলীগ আগে এরকম সুযোগ সুবিধা পেতে এই ক্যাম্পাসে, নতুন করে প্রশাসন যদি এভাবে কাউকে খোল্লা সাপোর্ট করে, কাউকে এভাবে খোল্লা আচরণবিধি লঙ্ঘন করার পরও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেয়, আমরা এই প্রশাসনকে সন্দেহের চোখে দেখছি, আমরা এই নির্বাচন কমিশনকে সন্দেহের চোখে দেখছি। বন্ধুগণ, আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি সুন্দর ক্যাম্পাস চেয়েছিলাম। শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের মতামত প্রকাশ করছেন, সুন্দরভাবে লেখালেখি করছেন, মতামত তুলে ধরছেন, কিন্তু রাজনৈতিক অঙ্গনও আমরা দেখছি যে স্থিতিশীল পরিবেশ। লাস্ট আমরা এই যে আচরণবিধি ভঙ্গ যেটা দেখেছি সে বিষয়ে আমাদের অবস্থান জানালাম। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন তারা বিশ্ববিদ্যালয়ে ঘুরলে আরেকটি জিনিস লক্ষ্য করবেন, বিভিন্ন মেডিয়েট বা এইসব ওয়েলফেয়ার নাম টাম দিয়ে ক্যাম্পাসে ব্যানার ফেস্টুন লাগানো হচ্ছে, কিন্তু মূলত এটা হচ্ছে ডাকসু ক্যাম্পেইন। ডাকসুকে ঘিরে এই ধরনের ক্যাম্পেইন করা হচ্ছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ডাকসুকে ঘিরে কেউ ব্যানার ফেস্টুন এসব লাগাতে পারবেন না, মাইক বাজাতে পারবেন না। এখানেও সুস্পষ্টভাবে ডাকসুর যে বিধিমালা সেটা লঙ্ঘন করা হচ্ছে। আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, পক্ষপাতী আচরণ করবেন না। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতী অবস্থান এখানে স্পষ্ট। ছাত্রদলের জিএস মনোনীত যে প্রার্থী তিনি যে বিধিমালা লঙ্ঘন করেছেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো অ্যাকশন নেননি। বন্ধুগণ, আমাদের যে রাজনৈতিক ইশতেহারের কথা বলেছি তার কয়েকটি কি পয়েন্ট আপনাদেরকে সামনে আনছি। আমাদের মূল যে বিষয়টা থাকবে ইশতেহার, আমরা একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর চাচ্ছি। গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের যে আইডিয়াটা সেটা যদি বলি, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ডেডিকেটেডলি গবেষণা ভিত্তিক কোনো বিশ্ববিদ্যালয় নাই। তো আমরা মনে করছি এই ডাকসুর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব, এবং তার জন্য যে ধরনের একাডেমিয়া দরকার সে ধরনের একাডেমিয়া সংস্কারের প্রস্তাব আমরা আমাদের ইশতেহারে নিয়ে আসব। আমরা একটি শিক্ষার্থী ভালো একাডেমিশিয়ান হওয়ার জন্য তার যে ধরনের আবাসন ব্যবস্থা দরকার সে ধরনের আবাসন ব্যবস্থা করব। যেমন আমরা বলছি 1 স্টুডেন্ট 1 সিট, আমরা 1 স্টুডেন্ট 1 সিট নিশ্চিত করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেটা নিব। অনেকে এখানে দেখানো হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা নাই, এই নাই, সেই নাই, টাকা নাই, কিন্তু আমরা মনে করছি এগুলো সব হচ্ছে রাজনৈতিক কৌশল, এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি রেখে তাদেরকে কিভাবে তাদের মাধ্যমে আরেকটা ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করা যায় সেই কৌশল। এর জন্য 90 পরবর্তী সময় থেকে দীর্ঘ 28 বছর পর আমরা ডাকসু পেয়েছিলাম 19 সালে। তো এইবারে ডাকসুর মাধ্যমে আমরা আর এই ধরনের ঘটনা ঘটতে দিব না। আমরা এখানকার শিক্ষার্থীদের প্রধান যে সমস্যা 1 স্টুডেন্ট 1 সিট, আমরা সেটা নিশ্চিত করব। আপনি দেখবেন যে এখানে বঙ্গবন্ধু টাওয়ার উঠানো হয়েছে, আপনি দেখবেন যে শেখ রাসেল টাওয়ার উঠানো হয়েছে, আপনি দেখবেন আমাদের শেখ মুজিবুর রহমান হলে বড় একটি বিল্ডিং উঠানো হয়েছে। এই যে এইসব বড় বিল্ডিং উঠালে কিন্তু যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদেরকে সিট দেওয়া যায়, কিন্তু আমরা দেখেছি যে আমাদের বেশিরভাগ বিল্ডিং হচ্ছে পূর্ণ, এবং সেখানে যে আগের যে মডেল সেখানে কিন্তু সিট বেশি রাখা যাচ্ছে না। চাইলেই আমি ফজলক মুসলিমের শিক্ষার্থী, সেখানে একটি জায়গায় যদি 15-20 তলা একটি বিল্ডিং উঠিয়ে দেয় সায়েন্সের পুরো প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। সেখানে যে সিট সংকট আছে, আপনি হলপাড়া আরো 2টা 20 তলা বিল্ডিং উঠিয়ে দেন, হলপাড়ার সকল সিট সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রায় 48% নারী শিক্ষার্থী। নারী শিক্ষার্থীদের জন্য মাত্র হল হচ্ছে 5টি, এবং 5টি হলের সিট মানে সিঙ্গেল সিটের ক্যাপাসিটি হচ্ছে যে 3 থেকে 3,500। এটা খুবই নগণ্য, যেখানে স্টুডেন্ট সংখ্যা প্রায় 18,500। তো দেখা যাচ্ছে যে এই নারী শিক্ষার্থীরা সিটের ভোগান্তি সবচেয়ে বেশি ভোগেন। আমরা বিশ্ববিদ্যালয়ে যেসব নারীদের হলগুলো দেখি সেখানে যদি বড় বড় বিল্ডিং উঠিয়ে দেওয়া হয়, আমরা মনে করি যে আবাসন সমস্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিত্রাণ পাবে, এবং এই রাজনৈতিক যে অপকৌশল সেটা থেকে পরিত্রাণ পাবে। আর আরেকটি বিষয়, সামনে আমরা দেখব যে জাতীয় নির্বাচন হবে, এবং জাতীয় নির্বাচনকে ঘিরে সরকার পরিবর্তন হবে, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মনে করি যে বাংলাদেশের সরকারে এসেছে দীর্ঘ সময়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি করতে চেয়েছে। তো সামনের দিনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, ডাকসু প্যারালাল গভর্নমেন্ট হিসেবে তাদেরকে আশা করি কেউ যদি দখল করতে চায়, ডাকসু নেতারা তারা এই প্যারালাল গভর্নমেন্ট হিসেবে তাদেরকে আসলে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে আমাদের বক্তব্য দিবেন আমাদের বৈষম্য বিরোধী
এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। ধন্যবাদ জিএস পদপ্রার্থী আবু বকর মজুমদারকে। বন্ধুগণ, আজকে এই প্যানেল ঘোষণার দিনে আমরা আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে অঙ্গীকার করছি, আমরা যেই লড়াই বিশ্ববিদ্যালয়ে আসার পর দিন থেকে শুরু করেছিলাম গণরুম গেস্টরুমের বিরুদ্ধে, সেই লড়াই আমরা যতদিন বিশ্ববিদ্যালয়ে থাকবো ততদিন চালিয়ে নিব। তাতে আমরা ডাকসুতে নির্বাচিত হই কিংবা না হই, আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা সবসময় সর্বাবস্থায় আপনাদের পাশে আছি। এখন কথা বলবেন, আজকের প্রেস ব্রিফিংয়ে অঙ্গীকার ব্যক্ত করে প্রেস ব্রিফিংকে সমাপ্ত ঘোষণা করবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি পদপ্রার্থী, জুলাই গণ অভ্যুত্থানের নায়ক, ঐতিহাসিক 9 দফার ঘোষক, কারফিউ চলাকালে যিনি জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মানুষের মুক্তির ম্যান্ডেট 9 দফা ঘোষণা করেছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি পদপ্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ছাত্রনেতা আব্দুল কাদের। বক্তব্য রাখছেন ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। আসসালামু আলাইকুম। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমি স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে আমার সেই শহীদ ভাই বোনদেরকে, সেই আহত ভাই বোনদেরকে, যারা আজকের দিন পর্যন্ত যারা হাসপাতালে বেড়ে কাতরাচ্ছেন, আমরা তাদেরকে স্মরণ করছি, যাদের জীবনের বিনিময়ে, যাদের অঙ্গহানির বিনিময়ে আজকে আমরা এখানে বসতে পেরেছি, যাদের অঙ্গহানির বিনিময়ে আমরা আজকের এই দিনটা কল্পনা করতে পেরেছি, বাস্তবায়ন করতে পেরেছি, যে ডাকসুর জন্য আমরা জীবন, আমার ভাই বোনের জীবন দিয়েছিল, সেই ভাই বোনদের আমরা স্মরণ করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখেছেন আজকে আমাদের সাথে আমাদের একজন শহীদ ভাইয়ের বাবা বসে আছেন, তিনি অনেক স্বপ্ন নিয়ে বসে আছেন, তার শহীদ ছেলের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি আমাদের পাশে বসে আছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আপনার সূচিত হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার, যে আকাঙ্ক্ষা, যদি আমরা শিক্ষাঙ্গন লেভেলে বলি, শিক্ষাঙ্গন লেভেলের প্রথম যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আনা। সে আমূল পরিবর্তনের প্রধানতম শর্ত হচ্ছে ক্যাম্পাসগুলোতে, শিক্ষাঙ্গনগুলোতে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক পলিটিক্যাল সেটেলমেন্টটা সেখানে হাজির করা। বন্ধুগণ, আমরা বিগত সময়ে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, এমনকি আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে যে দীর্ঘ 1 বছর যাবৎ আমরা সেই লড়াই করেছি, আমরা বারবার করে বলেছি যে এই ক্যাম্পাসের শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন ঘটাতে হলে, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হলে, অধিকার নিশ্চিত করতে হলে অবশ্যই আপনাকে এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটার একটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করতে হবে। বন্ধুগণ, আমরা আজকের এই প্রথম সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা স্পষ্ট অঙ্গীকার জানাতে চাই, যদি আমরা নির্বাচিত হই, আমরা এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে সেই বিষয়ে সকল অংশীজন, অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী, এখানকার ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং এখানকার যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সবার সাথে বসে এখানকার যে অ্যাকচুয়াল রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটাকে সুস্পষ্ট রূপরেখা তৈরি করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 90 গণ অভ্যুত্থান পরবর্তীতে এখানকার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা কমিটমেন্ট তৈরি হয়েছিল, একটা কনসেনসাস তৈরি হয়েছিল যে এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে। আমরা যদি নির্বাচিত হই, নির্বাচিত হওয়ার আগে আমরা সেটা একটা রূপরেখা হাজির করব, আমরা সে অঙ্গীকার করতেছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে প্যানেল ঘোষণা করেছি যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, আমরা বলতে চাই যে এই প্যানেল যথেষ্ট একটা ইনক্লুসিভ একটা প্যানেল আমরা বলে হিসেবে সেটাকে ঘোষণা করতেছি। আমরা কীভাবে বলি সেটা দেখেন। আপনি জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তীতে যারা গণ অভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা মনে করেছিলেন যে তাদের দায়বদ্ধতার জায়গা দুইটা। প্রথম দায়বদ্ধতার জায়গা হচ্ছে জুলাই মাসে তারা আন্দোলন করে যে বিদ্যমান যে ফ্যাসিবাদী কাঠামো আছে, সেই ফ্যাসিবাদী কাঠামোকে তারা হটিয়েছেন। তাদের 2 নম্বর দায়িত্ব হচ্ছে তারা এই যে ফ্যাসিবাদী কাঠামো হটিয়ে নতুন একটা বন্দোবস্ত সেখানে হাজির করবেন, নতুন একটা ব্যবস্থা সেখানে হাজির করবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থান একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্মের মধ্য থেকে সে সবাই ডান বাম ছাত্রদল শিবির সব গণনা মার্জনে এসে এখানে উপস্থিত হয়েছেন, লড়াই জারি রেখেছে। কিন্তু আপনি জানেন যে 5 আগস্টের পরে ডানের ঘরে ফিরে গিয়েছে, বামের ঘরে ফিরে গিয়েছে, কিন্তু যে মানুষদের কোনো ঘর নাই, কোনো ছাত্র সংগঠন নাই, তারা কোথায় ফিরেছে? আপনি জানেন যে ওই যে মানুষরা যাদের কোনো ঘর নাই, তারা পরবর্তীতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন একটা ছাত্র সংগঠন করি। ওই যে ইনক্লুসিভ যে প্ল্যাটফর্ম,
অনেক অনেক মানুষজন যারা বিভিন্ন ডান থেকে আসছেন, বাম থেকে আসছেন, জেনারেল শিক্ষার্থীরা যারা মনে করেছেন, তারা দায়িত্ববোধ জায়গায় মনে করছেন যে না, আমরা একটা স্টেজ পার করে এসেছি, আমাদের নতুন একটা স্টেজ, আমাদের একটা দায়বদ্ধতা যে আমরা নতুন একটা ব্যবস্থা হাজির করতে হবে। যদি এমন হয়, প্রথম দায়িত্ব আমরা পালন করেছি যে আমরা হাসিনাকে হটিয়েছি, তারপর আমরা আবার ঘরে ফিরে যাই। কিন্তু যারা মনে করেন না যে তাদের দায়বদ্ধতা আবার আরও আছে, তারা প্রত্যেকে এসে একটা ইনক্লুসিভ একটা আমরা সংগঠন তৈরি করেছি। সেই ইনক্লুসিভ সংগঠন থেকে আজকের এই ইনক্লুসিভ প্ল্যাটফর্ম। বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা অঙ্গীকার বিভিন্ন বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করছি। দেখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা কালচার আছে। কি কালচার? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। আপনারা জানেন, এই যে আমাদের একটা দুর্বলতা জায়গায় কাজ করে, আমাদের বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি উঠে আসে, আমরা বেশিরভাগ দরিদ্র কৃষকের সন্তান। সেই জায়গা থেকে আমাদের একটা দুর্বলতা জায়গা হচ্ছে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আমাকে সিটে থাকতে হয়। আর এই যে আমার দুর্বলতা, আমাকে সিট ছেড়ে আমি বাইরে যেতে পারবো না, এই দুর্বলতাকে কাজে লাগায় এখানকার যে বসে থাকা সরকার কাজে লাগায়। আপনি জানেন যে যখনই যে সরকার ক্ষমতায় যায়, সেই সরকারের একটা এজেন্ডা থাকে। সব সময় একটা স্বৈরাচারী হয়ে ওঠার মনোভাব তৈরি হয়। সব সময় শিক্ষার্থীদেরকে এই যে স্বৈরাচার হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, না হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে উঠে দাঁড়ায় এখানকার শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে যে সরকার ক্ষমতায় যান, সেই সরকার চায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করে রাখার চেষ্টা তারা চলমান রাখেন। একটা কালচার তারা হাজির রাখে। এক্ষেত্রে তারা দুটো বাহিনীকে তারা কাজে লাগায়। একটা বাহিনী হচ্ছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন, আর একটা বাহিনী হচ্ছে এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠন মিলে আমাদের যে দুর্বলতার জায়গাটা আছে, আমরা একটা মাত্র সিটের জন্য আমাদের জিম্মি থাকতে হয়। সে একটা মাত্র সিটের জন্য আমাদেরকে হচ্ছে জিম্মি করে রেখে এখানকার দাসত্বের কালচার স্টাবলিশ করা হয়। এখানে কৃত্রিম সিট সংকট তৈরি করে রেখে আমাকে দাস বানিয়ে রাখা হয়। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা বিগত দিনে যে ফ্যাসিবাদী আমলে যে সরকারের যে নগ্ন যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বিরুদ্ধে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘদিন বিগত আমাদের শিক্ষার জীবনে ক্যাম্পাস লাইফ আমরা সোচ্চার ছিলাম। সেই সোচ্চার থেকে আমরা সেটা প্রমাণ করে দিয়েছি। আমরা সামনে আগামী দিনে বলতে চাই, এই যে সংকটের জায়গাটা, এই যে আমাকে দাস বানিয়ে রাখার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা হতে দিব না। আমরা সে কালচার ফিরে আনবো না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে এসে তারা কোনো ওয়েলফেয়ার পলিটিক্স তারা চায় না। প্রত্যেকটা বিষয় তারা চায় না কে ফিল্টারে পানি খাওয়ালো, কে বর্তমানে ফল খাওয়ালো, সেটা দেখবে না। শিক্ষার্থীরা একটা জায়গায় দেখবে, তারা একটা অভয়ের জায়গা চায়। আপনারা জানেন, তারা এখন একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা দেখেছে ছাত্রলীগ আমলে কিংবা বিগত সময় ছাত্র দলের আমলে কিভাবে তাকে একটা সিটের জন্য জিম্মি রেখে তাকে দাস বানিয়ে রাখা হয়েছিল। তার কোনো মানবিক মর্যাদা সেখানে এক্সিস্ট করতো না, কোনো গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এখানে বিরাজমান করতো না। সেই জায়গা থেকে শিক্ষার্থী একটা আস্থার জায়গা চান, একটা অভয়ের জায়গা চান, যে তারা আবারও কোনো দলীয় সরকার ক্ষমতা আসলে, এখন তো ইন্টারিম গভর্নমেন্ট কাজ করতেছেন, আবারও কোনো দলীয় সরকার ক্ষমতা আসলেন, আবারও তাকে আবার দাস হয়ে বনে যাওয়া লাগে কিনা, আবারও তাকে দাসত্ব জীবনে ফিরে যেতে হয় কিনা, আবারও গণরুম বেশম কালচারে ফিরে যেতে হয় কিনা, সেই জায়গাটা শিক্ষার্থীর একটা অভয়ের জায়গা চান, একটা আস্থার জায়গা চান। আমরা মনে করছি বিগত দিনে আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, এমনকি জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্ব প্রদানের মধ্য দিয়ে জেল জুলুম নির্যাতন হামলা মামলা কারাবরণের পরেও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী সে অভয়, সে আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছি বলে আমরা মনে করি। এবং আগামী দিনেও আমরা সেই শিক্ষার্থীদের, তারা যে শঙ্কার মধ্যে আছে, যে ট্রমার মধ্যে আছে, সে ট্রমার জায়গাটা কাটিয়ে উঠে শিক্ষার্থীদের আস্থার জায়গাটা হয়ে উঠতে চাই। আমরা আজকে সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা সেই কমিটমেন্ট দিতে চাই যে আমরা আপনাদের সেই আস্থার জায়গাটা হয়ে উঠতে চাই। যদি আবারও কেউ ছাত্রলীগের মতো আবারও এখানে গণরুম গেস্টরুম কালচার, আবারও ফ্যাসিবাদী কালচার হাজির করতে চাই, তাদের পরিণতি আমরা ছাত্রলীগের মতোই করব। বিগত দিনে আমরা যেভাবে মাঠে দেখেছি, আপনাদের পাশে দেখেছি, সকালে হামলা হচ্ছে, বিকেলে আমরা আবার রাজু ভাস্কর দাঁড়িয়েছি, আমরা জেলে গিয়েছি, জেল থেকে বের হয়ে আবার আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমরা কমিটমেন্ট দিচ্ছি আগামী দিনে আপনাদের সেই আস্থার জায়গায় আমরা হয়ে উঠবো। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটো বিষয় থেকে, নারী শিক্ষার্থীরা অযাচিত হয়রানির শিকার হয় ক্যাম্পাসের মধ্যে, নারী শিক্ষার্থীরা মোরাল পুলিশের শিকার হয় ক্যাম্পাসের মধ্যে। ওই যে এখানকার তার আরেক সহপাঠীর দ্বারাই কিন্তু ক্যাম্পাস শিকার হয়। কিংবা আমরা জানি যে কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো ব্যক্তি সে তার নিজস্ব আইডিওলজির সাথে মিলে না বলে কোনো নারী শিক্ষার্থীকে মানে বিভিন্ন নিপীড়ন নির্যাতন বিভিন্ন হয়রানির শিকার করে, মোরাল পুলিশিং করে। কিন্তু আমরা বলতে চাই, এই ক্যাম্পাস প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই নিরাপত্তা নিশ্চিত যদি আমরা নির্বাচিত হই, সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা বিগত সোচ্চার ছিলাম যে কারোকে কোনোভাবে ট্যাগিং করে, কোনোভাবে হচ্ছে নিজস্ব আইডিওলজির কারণে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা,
আমরা সেটা এনশিওর করতে চাই। প্রত্যেকটা নারী শিক্ষার্থীকে নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেই জায়গায় আমরা এনশিওর করতে চাই। আপনার একটা বিষয় দেখেন এই ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয় আপনি দেখেন শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব নাই, শিক্ষার্থীর কোনো প্ল্যাটফর্ম নাই। যার কারণে কি দেখা যায় জানেন, দেখা যায় আমরা গণরুমে আমাদের সবগুলো প্রশ্ন থাকে, গেস্ট রুমের মধ্যে আমরা নিপীড়ন নির্যাতনের শিকার হই।